এই অভ্যুত্থানের সময় মাদ্রাসার ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, আবার কিন্তু ওই একই দিন কিন্তু বাইতুল মুকাররমের ইমাম সাহেব কিন্তু পালিয়েছিলেন। তো এটা কিন্তু আমাদের সমাজের সবচেয়ে বড় শিক্ষা, যে সবসময় সত্যের পথে থাকবেন, সত্য কথা বলবেন। আপনারা যখন মিম্বারে ওয়াজ করবেন, শুক্রবারে খুতবা দিবেন, বেশি করে সমাজের যে ভয়ঙ্কর রূপগুলো আছে, যেগুলোকে সমাজ নষ্ট করে, যে সকল রূপ, সুদ, ঘুষ, এই বিষয়ে বেশি বেশি বলবেন। যাদেরকে আমরা হুজুর সম্বোধন করি, অনেক দেশে আছে সেন্ট্রাল এশিয়া, আমরা আমাদের দেশে হুজুর বলি। সেন্ট্রাল এশিয়াতে যারা লোকজন, তারা আবার শ্রদ্ধা করে কিন্তু মোল্লা শব্দটা বলে। তারা কিন্তু হুজুরের চেয়ে মোল্লা শব্দটা প্রেফার করে। বাট আমাদের দেশে যখন এই মোল্লা শব্দটা অনেকে ইউজ করে, উচ্চারণ করে, একটু ইনসাল্ট করে, তাই না? আমরা তো এটা দেখি। আমি যখন জাপানে পড়াশোনা করি, আমার সাথে আফগানিস্তানের অফিসাররা ছিল। তো তারা দেখতাম, বলতো যে হুজুরের ছবি দেখালে বলতো মোল্লা। আমরা যেরকম হুজুর বলে অভ্যস্ত সম্মান দিয়ে, বা আমরা একটু ফর্মাল ডেকোরামে আমরা আলেম বলি, বিজ্ঞজন বলি। তো আপনারা হচ্ছেন সমাজের সেই শ্রেণীর মানুষ। আমরা ছোট সময়ে, আমি যখন বক্তব্য যাইতাম, আপনাদের মতোই যারা সিনিয়র ছিলেন, ওনারা আমাদেরকে ছোটো ছোটো, তখন তার এত নুরানি পদ্ধতি আসে নাই, ওনারা যেটুকু সক্ষমতা ছিল, ওনারা আমাদেরকে বেসিক জিনিস, আমপারা, কায়দা, এগুলো আমাদেরকে পড়াইতেন। ছোট ছোট দোয়া, মাসলা, মাসাইল, এগুলো আমরা ওনাদের কাছ থেকে শিখছি। তো আপনাদের কিন্তু, আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলে গেলেন যে আমাদের যে জেনারেশন গঠনে, আমাদের বাচ্চাদের বেসিক যে বুনিয়াদি যে সকল বিষয়গুলো, এগুলো গঠনে আপনাদের ভূমিকা অত্যন্ত বেশি। আমরা ছোটো সময় যখন দেখেছি যে বৃহস্পতিবার বা শুক্রবারে মুষ্টির চাল নিয়ে যেতাম, মা কিছু মুষ্টির চাল দিতেন, আমরা এই মাটির ফ্লোরে ছোট ছোট কাঁচা মসজিদে আমরা এগুলো এইভাবে আমরা শিখে আসছি। তো আমাদের দেশ এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, আপনারা জেনেছেন যে 2024 সালের 5 অগাস্ট আপনাদের চোখের সামনে, আমাদের সবার চোখের সামনে দেশ একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে। তো সেই অভ্যুত্থানের সমাজের সকল শ্রেণীর পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমাদের দেখেন যে যাত্রাবাড়ি কেন্দ্রিক বিশেষ করে অনেক মাদ্রাসার ছেলেরা কীভাবে তারা জীবন দিয়েছে। এবং পাশাপাশি এটাও ঠিক, এই অভ্যুত্থানের সময় মাদ্রাসার ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, আবার কিন্তু ওই একই দিন কিন্তু বাইতুল মুকাররমের ইমাম সাহেব কিন্তু পালিয়েছিলেন। তো এটা কিন্তু আমাদের সমাজের সবচেয়ে বড় শিক্ষা, যে সবসময় সত্যের পথে থাকবেন, সত্য কথা বলবেন। আপনারা যখন মিম্বারে ওয়াজ করবেন, শুক্রবারে খুতবা দিবেন, বেশি করে সমাজের যে ভয়ঙ্কর রূপগুলো আছে, যেগুলোকে সমাজ নষ্ট করে, যে সকল রূপ, সুদ, ঘুষ, এই বিষয়ে বেশি বেশি বলবেন। সুদ এবং ঘুষ, মাদক, ইভটিজিং, আমাদের ব্যভিচার, এই সকল বিষয়গুলো বেশি বেশি ওয়াজ করবেন। যাদের পছন্দ হবে না, এটা তাদের বিষয়, কিন্তু আমরা দেখতে চাই না যে ইমাম সাহেব যখন হকের কথা বলবে, কেউ ধমক দিবে যে হুজুর আপনি এই ওয়াজ বন্ধ করেন। আমরা এই সমাজ চাই না। কারণ আপনারা নিরপেক্ষ থাকবেন, কোনো ব্যক্তির প্রতি অনুরাগ বা বিরাগের কোনো ধরনের আচরণ করবেন না। আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের 2টা ইভেন্ট, একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে গণভোট। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ, গত 3টা ইলেকশনে মানুষের যে বাজে অভিজ্ঞতা, এইবার ইনশাল্লাহ নির্বাচন কমিশন কমিটেড, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে। এই মেসেজ আপনাদের কাছে আমি বলে গেলাম যে কোনো ধরনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কোনো গোপন মেসেজ, কোনো ধরনের বিব্রত হবে, আমরা থেকে শুরু করে একেবারে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, কোনো মেসেজ কারো নাই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে নির্দলীয় সরকার, একটা অভ্যুত্থানের সরকার, আর ইলেকশন কমিশন কোনো দলীয় আজ্ঞাবাহী কোনো প্রতিষ্ঠান না, সাংবিধানিক প্রতিষ্ঠান। এইবার আপনাদের গত 3টা নির্বাচনের চেয়ে ভিন্ন অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের মাগুরা জেলায় টোটাল 301টি ভোট কেন্দ্র, প্রত্যেকটি কেন্দ্রে কমপক্ষে 4 থেকে 5টা সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। পুরো মাঠ
আমার স্কুলের বারান্দাগুলো এবং নির্বাচনের আগে যে কক্ষটাতে প্রিজাইডিং অফিসার অবস্থান করবে ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে, এবং যেখানে ভোট গ্রহণের পরে ভোট গণনা হবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার সিসি ক্যামেরা আছে, রেকর্ড থেকে যাবে। কেউ যদি দুষ্টামি করতে যায় তাহলে কিন্তু ফুটেজ দেখে দেখে অ্যাকশনে যাওয়া হবে, কোনো ছাড় নাই। আমরা যারা আছি আমরা একবারে সম্পূর্ণ প্রস্তুত। কালকে আমাদেরকে ভোট করতে বলে কালকে আমরা রেডি। আপনারা মানুষকে উদ্বুদ্ধ করবেন, এবং বিশেষত আজকে যে জন্য আয়োজন গণভোট, গণভোটটা আমাদের রাষ্ট্র আগামীতে আমরা কী রূপে দেখতে চাই। কারণ জাতীয় সংসদ নির্বাচনের যে মার্কা কেন্দ্রিক ভোট, এটা কিন্তু 5 বছরের জন্য। যদিও আমরা অতীতে দেখেছি যে 5 বছরের জন্য মানুষ ভোট দিয়েছে, জোর জবরদস্তি করে এটাকে 15-16 বছর এক্সটেনশন করেছে। এই সিস্টেম বন্ধ হওয়ার জন্যই গণভোট। কারণ এটা কিন্তু অত্যন্ত স্পষ্ট, 3টা ইলেকশন যদি দলীয় সরকার অধীনে না হয়ে, আপনারা দেখেছেন যে 1991 সালে নির্বাচন আমার কিছু মনে নাই। আপনারা অনেক এখানে বয়সে আমার চেয়ে অনেক সিনিয়র আছেন, মুরব্বী আছেন। 1991, 1996 যে পরের ইলেকশনটা, 2001, 2008 যে সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই, পারছে। কিন্তু যে আমরা এই সংবিধানে হাত দিয়ে নিজেদের মতো করে সংবিধান চেঞ্জ করেছি, মানুষ কিন্তু আর ভোট দিতে পারে নাই। তো এই গণভোটের কিন্তু এই 11টা টপিক আপনারা দেখেন, আপনাদের ডানে বামে সব জায়গায় দেওয়া আছে। 11টা প্রশ্ন আমি খুব সহজ ভাষায়, আপনারা যখন খুতবা দিবেন, খুতবাটা কি? আমরা মনে করি খুতবাতে সবসময় মানুষকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয়, সবসময় এগুলো বলবেন না। খুতবাটা হচ্ছে আমার সমসাময়িক ইস্যু নিয়ে মানুষকে সচেতন করবেন, এটাই হচ্ছে খুতবা। অবশ্যই আমার জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয়, পাপ পুণ্য এগুলো বলতে হবে, কুরআন হাদিসের কথা বলতে হবে। কিন্তু আমাদের যে ন্যাশনাল ইস্যু, এখানে কি কি বলা আছে? যেমন দেখেন, একটা বিষয় বলা আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। আমরা যেটা বলি যে সাজাপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা করলে মাফ করতে পারবে না। এখন কি হয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা ফাইল যায়, যে সরকার যখনই থাকে তার সাথে দলীয় লিঙ্কেজ থাকলে তাকে মাফ করে দেয়। এখন এই জুলাই সনদে বলা আছে যে মাফ অবশ্যই রাষ্ট্রপতি করবে, তার আগে একটা পয়েন্ট মাস্ট, যে পরিবার থেকে খুন হলো সেই পরিবারের সম্মতি নিতে হবে। ইসলাম কি বলে? এটাই বলে। সুতরাং আপনার ধর্মের সাথে এগুলো কন্ট্রাডিক্ট করে না। যারা বলে যে গণভোট আসলে বিসমিল্লাহ উঠে যাবে সংবিধান থেকে, এগুলো হচ্ছে ভুয়া কথাবার্তা। আপনারা এগুলো বলবেন, এই বিষয়টা আছে। আপনি ধরেন যখন অপরাধী ক্ষমা পেয়ে যায়, সমাজে আবার চলে আসে, সে যখন আবার একটা ভিকটিম ফ্যামিলির সামনে এসে বুক ফুলিয়ে চলাফেরা করে, সেই ফ্যামিলি কষ্ট পায় না? কিন্তু এই গণভোটের বিধান আছে রাষ্ট্রপতি মাফ করবে সাংবিধানিকভাবে, উনি যেহেতু নাম্বার 1 ব্যক্তি, কিন্তু তার আগে ভুক্তভোগী ফ্যামিলির সম্মতি নিতে হবে, এই বিষয়টা। তারপর হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন হবে। এখানে বিচার ব্যবস্থা ওই যে আমরা দেখি না বিভিন্ন সময়, আমরা বিভিন্ন স্কাইপে কেলেঙ্কারি বা অন্যান্য কেলেঙ্কারি হয়েছে, কি সুন্দর কনভারসেশন, যে আমি কিন্তু দাঁড়ায় যাব, আপনি আমাকে বসাই দিবেন। এইসব কনভারসেশন দেশবাসী দেখেছে। তো আমরা চাই যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়েছে, কিন্তু এটা যেন ফাংশনিং থাকে, স্বাধীনভাবে কাজ করতে পারে। এই যে ধরেন যে গত 5 আগস্টে দেখেছি আমাদের সরকারি সংস্থার মধ্যে সবচেয়ে ঝড় গিয়েছে পুলিশের উপর দিয়ে। পুলিশের একটা কনস্টেবলের কি দোষ? সে তো জাস্ট বসদের হুকুম তামিল করে, কিন্তু যারা এই বাহিনীকে নষ্ট করেছে, এই বাহিনীকে দিয়ে অপকর্ম করাইছে, দোষ তো তাদের। তো এই জন্য দেখবেন যে সকল ধর্মে বলা আছে যে যিনি পালের গুদা লিডার, তার হিসাব সবচেয়ে শক্ত, সে কলকাঠি নাড়ে। তো আমরা চাই যে আমাদের এই গণভোটের মাধ্যমে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সংস্থা, গত 3টা নির্বাচনের মাধ্যমে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সংস্থাকে জনগণের মুখোমুখি দাঁড় করাই দেওয়া হয়েছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো এই ধরনের অন্যায় আদেশ, এই ধরনের অপকর্মের ভাগিদার হতে হয়েছে। এই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আমি আত্মসমালোচনা করছি। প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আমাদেরকে মানুষ সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করে, আমাদেরকে এগুলো তো হয়, কিন্তু একসময় এরকম তো ছিল না। একসময় বাংলাদেশে তো এগুলো যথেষ্ট সম্মানজনক প্রতিষ্ঠানগুলো ছিল, কিন্তু আজকে আমরা সেই পর্যায়ে নিয়ে গেছি।
আমাদের এই যারা আমাদেরকে লিড করেছে, আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আমরা এই যে মানুষ আমাদের জেনারেশন বছরের পর বছর বিভিন্ন সময় রক্ত দিয়েছে এবং সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান, আমরা পরবর্তী বাংলাদেশে এমন কোনো সিনারি আর দেখতে চাই না যে আমরা দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন এসে আবার সাফার করবে। আমরা এই বাংলাদেশকে আমরা একটু বেটার কন্ডিশনে রেখে যেতে চাই। আপনি দেখেন যে সংবিধান সরকারি দল ইচ্ছা মতো করেই সংশোধন করতে পারবে না, পাবলিকের কাছে গণভোটে যেতে হবে, এই অপশন ঢোকানো আছে। একজন ব্যক্তি, এখানে কোনো দলকে বার দেওয়া হয়নি, একজন ব্যক্তি ইচ্ছা করলেই 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের দেশে কি হয়, আজরাইলে জান ধরে টান্না মারলে আর পাবলিক যদি লাথি দিয়ে তাকে কিক আউট না করে চেয়ার ছাড়তে চায় না। কিন্তু আমরা যাদেরকে কন্টিনিউয়াস বেদিন কাফের বলে গালি দেই, ইউরোপ আমেরিকার দেশ, তাদের শাসন ব্যবস্থাটা এতটাই চমৎকার যে সেই সকল দেশের নেতা নেত্রীরা দেখবেন খুব ফিট থাকে, খুব এনার্জেটিক থাকে, তারা কাজ করে। তো আমাদের দেশে কিন্তু একবারে বৃদ্ধ হয়ে থুরথুরে হয়ে যদি বিদায় না হয় তাহলে সে চেয়ার ছাড়তে চায় না। এতে যে সমস্যা হয়, আমার যে যারা ইয়াং জেনারেশন তাদের প্রচুর সম্ভাবনা আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিন্তু তারা ন্যাচারালি কিন্তু আমার যে যার বয়সটা কম, আমার হয়তো বা একটু অভিজ্ঞতা বেশি, কিন্তু যে ব্যক্তিটার বয়স আমার চেয়ে কম তার কিন্তু ন্যাচারাল পাওয়ারটাই কিন্তু বেশি সৃষ্টিকর্তার পক্ষ থেকে। এই জন্য দেখবেন যে ছোটো বাচ্চারা যখন খেলাধুলা করতে যে আহত হয় তারা কিন্তু খুব দ্রুত সেরে ওঠে, কিন্তু একটা বয়স্ক মানুষ যদি সেই আহতটুকু হয় তার কিন্তু সময় নেয়, কারণ তার, আমরা সায়েন্সের ভাষায় বলি যে তার সেলের যে জীবনী শক্তি এটা কমে যায়। তো এই জন্য যারা ইয়াং ফোর্স, তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তাদেরকে ওপেন করে দিতে হবে, সিস্টেমকে ওপেন করে দিতে হবে। যে বংশ পরম্পরা একের পর এক আমার যোগ্যতা থাকুক বা না থাকুক, আমি দেশের সর্বোচ্চ পদ পদবি আমি অকুপাই করে রাখবো, এটা যেন না হয়। আপনারা নিউট্রালি খালি বলবেন যে আপনি কি এইসব পরিবর্তন চান, যদি চান তাহলে হায়ের পক্ষে অবস্থান নেন, আর যদি আপনি ওই পুরাতন সিস্টেমকে আঁকড়ে ধরে থাকতে চান তাহলে আপনি কি করবেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনারা অবশ্যই এই পজিটিভলি মানুষের কাছে বলবেন, কোনো ধরনের ব্যক্তিগত কোনো ধরনের ক্ষোভ, কারো ব্যক্তির প্রতি ক্রোধ আপনারা এগুলো প্রকাশ করবেন না। আপনারা মানুষকে এই গণভোটের প্রত্যেকটা বিষয় সুন্দর করে বুঝাবেন। তারপরে হচ্ছে যে ক্ষমতার ভারসাম্যের জন্য আমাদের দেখেন, আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, আর প্রধানমন্ত্রী হচ্ছে উনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির 2 নম্বর। কিন্তু আমাদের সিস্টেমটা এমন যে প্রধানমন্ত্রী পাওয়ারের কাছে রাষ্ট্রপতি রীতিমতো অসহায়, উনি রাষ্ট্রের কোনো সংকটকালে খুব বেশি ভূমিকা রাখতে পারেন না। তো এই জন্য গণভোটে প্রস্তাব আসছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। এটা মানুষের বিবেককেই প্রশ্ন করবেন যে যদি ভালো হয় আপনি ভালোর পক্ষে অবস্থান নিন। তারপরে হচ্ছে যে একটা ছোট্ট একটা বিষয় আমি আপনাকে ব্রিফ করি। যেমন ধরেন কোনো সরকার যদি 5 বছর কন্টিনিউ করে, দেখা যায় যে আগের বছরে যাকে মন্ত্রী বানায় পরের বছরে যদি দলীয় চাপ থাকে যে আপনি, কারণ এক দল বেশি দিন ক্ষমতায় থাকলে কি হয়, সেখানে ক্ষমতার কেন্দ্রগুলো অনেক তৈরি হয়ে যায়, যে উনাকে গতবার দিয়েছেন আমাকে এইবার দেন। তো তখন কি হয় যে আগের বার উনি মন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার যা বলে এইবার আর তোমার মন্ত্রী থাকার দরকার নাই, তখন উনি যে আবার বলে তাহলে আমাকে একটা পুনর্বাসনী করে দেন। তো পুনর্বাসনটা কি, এই যে মন্ত্রীদের প্রত্যেকটা মন্ত্রণালয় যে মন্ত্রী দেয়, আমাদের যিনি পাওয়ারে আসেন জনগণের ভোটে, যাকে জনগণ ম্যান্ডেট দেয়, উনি যখন সরকার গঠন করে প্রত্যেক মন্ত্রণালয়ে একটা করে মন্ত্রী নিয়োগ করে প্রধানমন্ত্রী। তো তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য আমরা একটা টার্ম ইউজ করি, আমরা বলি যে অমুক মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। যেমন ধরেন বাণিজ্য মন্ত্রণালয়, তো বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবে, আর বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ওনার কাজ ঠিক মতো করতেছে কিনা ওই মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আমরা বলি। কিন্তু দেখা যায় কি যে আগের বছর বাণিজ্য মন্ত্রী ছিল বা অমুক মন্ত্রী ছিল, পরের বছর ওনাকে মন্ত্রীরা বানানো গেল না,
তো ওনাকে একটু সুবিধা দেওয়ার জন্য ওই আগের বার মন্ত্রী ছিল তাকে এবার মন্ত্রী করা যাচ্ছে না, তাকে নিয়ে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি বানা যায়, একই ব্যক্তি, সরকারি দল। ওনারা পরে মিলেমিশে, এখন যদি উইন উইন মিলেমিশে মানে দেশ চালায়, আসলে তো সত্যিকারের জবাবদিহিতা সেখানে অনুপস্থিত। তো এইবার এখানে নিয়ে আসছে, দেখেন যে পার্লামেন্টারি যে স্ট্যান্ডিং কমিটি, যে 10 নম্বর পয়েন্ট, যে এইসব ক্ষেত্রে মন্ত্রী হবে সরকারি দল থেকে, মানে জনগণ যাকে ভোট দিবে বিজয়ী দল থেকে, কিন্তু এই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। তাহলে কিন্তু একেবারে লাগবে যে কে কি করতেছে না করতেছে সব একেবারে সুন্দরভাবে মানে পাবলিকের সামনে দেখবে। তো আমরা চাই একটা কল্যাণ রাষ্ট্র। এই দেশের মানুষ 54 বছরে অনেক কষ্ট করেছে। আমাদের দেশে যদি দুর্নীতি এবং লুটপাট, আমি আবারও বলছি, এই দেশ থেকে যদি এই দুইটা জিনিস বন্ধ করা যেত, এই দেশকে সোনা দিয়ে মোড়ানো যেত। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের প্রত্যেকটা সমাজের স্টেক হোল্ডারে এই সততার মারাত্মক ঘাটতি। আমরা কি বলেছি, এই যে আপনারা তো নিশ্চয়ই জানেন, সূরা হুমাজা বলা আছে না, যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালা ওয়াদ দাদা, যে সেই সকল মুসলমানদের জন্য, সেই সকল ব্যক্তির জন্য ধ্বংস যারা সম্পদ জমা এবং গুনে গুনে রাখে। কিছু ব্যক্তি আছে তার দরকার নাই, সে প্রয়োজনের অধিক সম্পদ আহরণ করে। সেটা অবশ্য ইসলামের অনেক সিস্টেমের জাকাত টাকাত সব ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও এই সম্পদ আহরণের ক্ষেত্রে কিন্তু ধর্ম বা ইসলাম ডিসকারেজ করেছে যত সিম্পল লাইফ লিড করা যায়। আমার যত হায়াত আছে, কিন্তু দেখবেন যে কিছু মানুষ সম্পদের জন্য এত পাগল পারা। তারপরে হচ্ছে যে আপনারা যখন সমাজে খুতবা দিবেন যে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এটা কোন সূরা? সূরা মাউন। সেখানে বলা আছে না যে সেই সকল ব্যক্তির জন্যও ধ্বংস যে ছোট্ট ছোট্ট জিনিস তার প্রতিবেশীকে দেয় না। তো আপনারা এই যে এই সকল জিনিস যেগুলো সমাজের বন্ডিং, সমাজের মানুষের মধ্যে ফেলো ফিলিংস বাড়িয়ে দেয়, আপনারা এই সকল মেসেজগুলো বেশি বেশি পৌঁছে দিবেন। দেখবেন যে অমুকের একটা কুদাল, নেইবারের একটা কুদাল, একটা খুন্তি, একটা দা, সংসারের যে ছোট্টখাটো জিনিস, এই সকল জিনিস নিয়ে তার এটা পড়ে আছে। এটা যদি আমার নেইবারকে, প্রতিবেশীকে যদি এটা দেওয়া হয়, সে যদি এটা গৃহস্থলী ছোট্ট কাজ করে, তাহলে দেখবেন যে এটা পারস্পরিক সহমর্মিতা বলে। তারপরে সেখানে বলা আছে যে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়, সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, যে ব্যক্তির কথা কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, এবং তার প্রতিবেশী যদি অভুক্ত থাকে। এখানে কিন্তু সেই প্রতিবেশী কোন ধর্মের এটা কি বলা আছে? এটা বলা নেই। তো এই জন্য আমরা যুগ যুগ ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান। 1971 সালেও একসাথে যুদ্ধ করা হয়েছে, আপনারা সবাই যুদ্ধ করেছেন একসাথে, গুটিয়ে কয়েক মানুষ তারা একসাথে যুদ্ধ করেছেন। এই দেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ কষ্ট করেছে, এবং গণতান্ত্রিক বিভিন্ন অগ্রযাত্রা, বিভিন্ন ইভেন্ট, 1991 গণ অভ্যুত্থান, 1990 গণ অভ্যুত্থান, 2024 গণ অভ্যুত্থান, প্রত্যেকটা ইভেন্টে সকল ধর্মের মানুষজন। কিন্তু আমরা দেখি দুর্ভাগ্যজনকভাবে যে সমাজের আমরা যারা সকল এলিট শ্রেণী, তারা সমাজকে বিভাজন করে ফেলে, বিভক্ত করে ফেলে, যেন তাদেরকে রুল করতে সুবিধা হয়। তো আমরা কোনো হানাহানি, কোনো বিভেদ চাই না। আমরা সবাই সকল ধর্মের সকল বর্ণের মানুষ মিলে আমরা আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমরা গঠন করব। আমাদের অতীতে যে রক্তপাত হয়েছে, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা এদেশের মালিক, এদেশের জনগণ। আমরা কোনো বহির শক্তিকে বাংলাদেশে খবরদারি করো অবশ্যই আমরা চাই। সকল দেশের সাথে, আমাদের সংবিধানে বলা আছে আমরা কারোর সাথে শত্রুতা চাই না, সবার সাথে বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্ব মানে এই নয় যে অন্য কোনো দেশ আমাদের দেশের উপর খবরদারি করবে। এটা একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত অবমাননা করে। আমরা যেটা বলি যে সার্বভৌমত্ব, সভরেন্টি, এই সভরেন্টি বা সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আমাদের এই দেশের আমজনতা। তাদের নির্বাচিত প্রতিনিধিরা যখন বাংলাদেশ শাসন করবে, এই দেশ শাসন করবে, তখন তাদের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। তো এই দেশের বিষয়ে, এই দেশের শাসনভার কে করবে, এই দেশের শাসন কে করবে, এই সিদ্ধান্ত এইবার বাংলাদেশ নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এবং আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ
গত 3টা ইলেকশনে আপনাদের ওই 2014, 18, 24-এর যে এক্সপিরিয়েন্স, এগুলো হতে দেওয়া হবে না, কোনোভাবেই না। আমরা সম্পূর্ণ প্রস্তুত। কেউ যদি ভোট কেন্দ্রে যা ডিস্টার্ব করে, তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অত্যন্ত কঠোর। কাউকে ছাড় দেওয়া হবে না। আমি চোখ বন্ধ করে আমরা আইনের অ্যাপ্লাই করব। আমরা বলি যে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, আইন আমাকে যা বলেছে আমি সে অনুযায়ী চলবো। মানুষ তার পছন্দ মতে সে ভোট দেবে। কোনো মৃত ব্যক্তি মানুষ কবর থেকে উঠে ভোট দিতে পারবে না। কোনো জীবিত ব্যক্তির ভোট কেন্দ্রে যাবে যে তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও, কোনো সুযোগ নেই। এখানে আপনারা জেনেছেন যে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান খুলনা এসেছিলেন। উনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে এইবার বাংলাদেশের যত ইলেকশন হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য বা ডিফেন্সের যারা সদস্য আছেন, প্রতিরক্ষা বাহিনীর সদস্য, ওনারা ডেপ্লয়েড। সাথে আছে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা। আমরা এই দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য আমরা আমাদের প্রস্তুতির সর্বোচ্চ। আপনারা মানুষকে নির্ভয়ে কেন্দ্রে যেতে বলবেন। এই জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি আপনারা গণভোটের বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করবেন এবং গণভোটের যে কন্টেন্টগুলো, এগুলো সহজ ভাষায়, আমি যে ভাষায় আপনাদেরকে বুঝালাম, আপনারা যখন খুতবা দিবেন মানুষকে সুন্দর ভাষায়, সহজ ভাষায় এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশ, যখন আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, আমরা যেন বর্তমানে আমরা যে অবস্থায় বাংলাদেশটা আছে, আমরা যেন আর একটু ভালো কন্ডিশনে বাংলাদেশকে রেখে যেতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল। আমার খুব ভালো লাগতো, আমার আরেকটা মিটিং আছে আমাদের ইলেকশন কমিশনের সাথে, আমি সেই মিটিংয়ে একটু যুক্ত হব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।